Hi everyone. So this is our 50 number lecture in my platform. So আজকে আমি বেসিক্যালি বাংলায় কথা বলবো এবং নিজের সম্বন্ধে কিছু জানাবো যে আমি কোথায় কি করি এন্ড কি করতে চাই, কেমন? সো আজকে আমাদের এই ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে 50 নাম্বার ভিডিও। সো দেখতে দেখতে আমরা 50টা ভিডিও ছুঁয়ে গেলাম। সো আশা করি যদি আপনারা এইভাবে পাশে থাকেন, যেভাবে আছেন, ভিউ কম থাকুক তাতে কোনো সমস্যা নেই আমার, কিন্তু যেভাবে আপনারা এখন অব্দি পাশে আছেন যদি সেভাবে থাকেন তাহলে আমরা মনে হচ্ছে এই 50টা ভিডিও কোনো একদিন 500 ভিডিওতে কনভার্ট হবে। সো আজকে আমরা বেসিক্যালি দেখব ক্লাস 9 এর সেল বায়োলজির একটা লাস্ট টপিক, যেটা একটা সাব পার্ট, সেল, দ্যাট ইজ সেল ডিভিশন। এবং আমি একটা বলে দিচ্ছি কথা, যতটুকু আজকে আপনি এই স্লাইডে পাবেন তার থেকে আপনাকে একটা ওয়ার্ডও বেশি পড়তে হবে না। দিস ইজ মাই গ্যারান্টি। মানুষ জানে, যারা আমার কাছে অফলাইনে পড়ে, যারা জানে যে আমি যা পড়াই তাই এক্সামে হুবহু চলে আসে। এবং বেসিক্যালি আমার যে স্যালাডটা আছে ওই স্যালাডটা উদয়পুরে, এন্ড প্রত্যেকবার উদয়পুরে ক্লাস 9, 10, 11, 12 এর যত টপাররা আছে বিভিন্ন স্কুলের, ওরা সবাই আমার স্টুডেন্ট। আপনি একটু চাই মানে একটু দেখে নিতে পারেন, একটু খোঁজ করতে পারেন যে আসলে দেবজিৎ স্যারের স্টুডেন্ট কারা কারা, আপনি অবশ্যই পেয়ে যাবেন। সো আর কোনো দেরি না করে ভিডিও থেকে আমরা আস্তে আস্তে কথা বলছি, ভিডিও মানে চলতে চলতে। সো আমরা চলে যাবো আজকে সেল ডিভিশন। দিস ইজ দ্য ক্লাস 9 বায়োলজি, সেল বায়োলজি লাস্ট পার্ট, দ্যাট ইজ সেল ডিভিশন। এবং এইটুকু পড়ার পরে আপনারা একটুকুও কিছু বেশি করতে হবে না, আপনি এক্সামে যাবেন, ভিডিও দেখে দেখবেন সব কমন চলে আসবে আপনার। চলুন শুরু করছে। আচ্ছা, হোয়াট ইজ সেল ডিভিশন? দ্য প্রসেস বাই হুইচ new cells arise called cell division. স্যার, যে পার্টিকুলার প্রসেসে নতুন সেল তৈরি হবে আমরা ওদেরকেই বলবো সেল ডিভিশন। দ্য প্রসেস বাই হুইচ নিউ সেলস আর রাইজ নোন এজ সেল ডিভিশন। এবং সেল ডিভিশন হওয়ার জন্য যে প্রিপারেশনটা লাগবে, আপনার বা সেলের, ওটাকে আমরা বলবো সেল সাইকেল। খুবই একটা ভালো টার্ম, একটা সেল সাইকেল। মানে আপনি যদি সেল ডিভিশন সম্পর্কে ভালো কিছু জানতে চান তাহলে প্রথমে আপনাকে সেল সাইকেল সম্বন্ধে জানতে হবে। আসলে সেল সাইকেলটা কি? সেল সাইকেলটা হচ্ছে যে সাপোজ এখানে আমি যদি একটা সেল ড্র করি, একটা সেল এখানে থেকে ডিভাইড হয়ে দুটো সেল বানালো, দুটি সেল তৈরি করলো, সেই দুটি সেল তৈরি করার মাঝখানের যে সাইকেলটা আছে তাকে আমরা বলবো সেল সাইকেল। সো হোয়াট ইজ সেল সাইকেল? সাইকেল between formation of new cell from parent cell, মিন্স প্যারেন্ট সেল থেকে যে পার্টিকুলার সাইকেলে আপনি নতুন সেলকে পাবেন ওটাকে আমরা বলবো সেল সাইকেল। এবং আপনি জেনে গেছেন আমার বিগত যে ভিডিওগুলো ছিল যে সেল দুই টাইপের আছে বেসিক্যালি। একটা হলো প্রোক্যারিওটিক সেল যাদের মধ্যে অ্যাডভান্স নিউক্লিয়াস নেই, একটা হলো ইউক্যারিওটিক সেল যাদের মধ্যে অ্যাডভান্স নিউক্লিয়াস আছে। সো আপনি সেল সাইকেল যে কনসেপ্টটা আছে ওটা আপনি কোথায় পাবেন? ওটা আপনি একমাত্র ইউক্যারিওটসে পাবেন। খুবই একটা ভালো কোশ্চেন। ইউক্যারিওটসে পাবেন, ওটাকে কখনোই আপনি প্রোক্যারিওটসে পাবেন না। যদি আপনার কোশ্চেন চলে আসে সেল সাইকেল প্রেজেন্ট ইন প্রোক্যারিওটস, ট্রু অর ফলস? ফলস। ডাইরেক্ট প্রোক্যারিওটসে আপনি এটাকে পাবেন না। একটু দেখে নেবেন ভালো করে কোশ্চেনটা। সেল সাইকেল প্রেজেন্ট ইন ইউক্যারিওটস বাট ইট ইজ অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটস। চলুন দেখে নিচ্ছি স্যার। স্যার এখানে সেল ডিভিশন এখানে দুই টাইপের আছে। একটা হচ্ছে মাইটোসিস এবং আরেকটাকে আমরা বলবো মিওসিস। তো এখানে দুইটি সেল ডিভিশন আছে, একটা মাইটোসিস এন্ড একটা মিওসিস। তো স্যার সেল ডিভিশন কেন হবে? স্যার কোশ্চেন আসতে পারে আপনার 9 স্ট্যান্ডার্ডের জন্য, খুবই ভালো কোশ্চেন, যে কেন যে দরকার সেল ডিভিশন, মানে একটা সেল কেন ডিভাইড করবে? প্রথমত একটা সেল গ্রো করার জন্য, গ্রোথ ইনক্রিজ করার জন্য, গ্রোথ রেট ইনক্রিজ করার জন্য ও সেল ডিভিশন করবে। প্রথমে দেখে নিন ভালো করে যে একটা সেল যদি গ্রো করতে যায়, যেমন আমি কোনো এক সময় ছোট বাচ্চা ছিলাম, এখন আমি অনেক বড় হয়ে গেছি, মানে বড় হওয়াটার জন্য সেল ডিভিশন খুবই দরকার, তাই গ্রো করার জন্য সেলটা ডিভাইড করবে। দুই নাম্বার হলো যদি কোনো সেল ড্যাড হয়ে যায়, ড্যাড সেল যদি কোনো সেল যদি ড্যামেজ হয়ে যায়, সেই পার্টিকুলার সেলগুলা সেল ডিভিশন দিয়ে মানে রিপেয়ার করতে পারবে। ড্যাড সেল
going to repair by cell division, দেখে নিন ভালো করে যে যদি কোনো একটা সেল ডেড থাকে ওটাও রিপেয়ার সেল ডিভিশন দিয়ে হতে পারে। 3 নাম্বার দেখে নিন ভাই, 3 নাম্বার যদি একটু ভালো করে দেখে নিন। স্যার যদি কোনো সেল ওল্ড থাকে ওটাকেও সেল ডিভিশন রিপ্লেস করতে পারবে। সো রিপ্লেস দ্য ওল্ড সেল। এন্ড 4 নাম্বার যে ফাংশনটা হবে ওটা হচ্ছে মানে গ্যামেট ফরমেশন করার জন্য। গ্যামেট কি স্যার একটু পরে বলছি তোমাদেরকে, গ্যামেট ফরমেশন করার জন্য সেল ডিভিশন দরকার। তাহলে দেখানো একটু ভালো করে যে কেন দরকার স্যার। প্রথমে একটা সেলের গ্রোথ রেট ইনক্রিজ করার জন্য দরকার। ডেড সেল, যদি কোনো একটা সেল ডেড থাকে ওটাকে চেঞ্জ করার জন্য সেল ডিভিশন দরকার। এবং যদি কোনো ওল্ড সেল থাকে ওটাকেও রিপ্লেস করার জন্য সেল ডিভিশন দরকার। এবং গ্যামেট ফরমেশন করার জন্য সেল ডিভিশন খুবই দরকার। এই হচ্ছে মেইন কথা। কিন্তু এখানে প্রথম তিনটে ফাংশন, এটা এটা এটা, এই তিনটা ফাংশন কার ফাংশন জানো? এই তিনটা ফাংশন হচ্ছে মাইটোসিসের ফাংশন। তোমার বডির মধ্যে ম্যাক্সিমাম যত সেল ডিভিশন হবে সবই হবে মাইটোসিস। শুধুমাত্র যখন গ্যামেট তৈরি হবে, যদি কোনো সেল ডিভিশন লাগে, তখন গ্যামেট তৈরি করার সময় যে সেল ডিভিশন তোমার দরকার তখন তুমি ওকে বলো মিওসিস। খুব খুব সুন্দর করে কথাটা জেনে নাও একদম, যে মিওসিস তখনই দরকার যখন তোমার বডির মধ্যে গ্যামেট তৈরি হবে। স্যার গ্যামেট কি তুমি হয়তো বা ক্লাস 6, 7, 8 এর শুনতে পেয়েছো, দুটো শব্দ আছে স্পার্ম আর ওভাম। স্পার্ম আর ওভাম হচ্ছে গ্যামেট। মিন্স যখন আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানে, দ্যাট ইজ মেলদের ক্ষেত্রে টেস্টিস, ফিমেলদের ক্ষেত্রে ওভারি, যখন টেস্টিস বা ওভারির মধ্যে গ্যামেট তৈরি হবে, দ্য প্রসেস নোন এজ গ্যামেটোজেনেসিস, ইন দ্যাট পার্টিকুলার প্রসেস মিওসিস সেল ডিভিশন শুড টেক প্লেস। কারণ মিওসিস কেন হয় এটা আমরা পরে দেখবো। স্যার গ্যামেটে মিওসিস কেন হয়, বডি সেলে মিওসিস কেন হয় না, যদি কোশ্চেন থাকে কোনো একটা ভালো বাচ্চা, তাহলে এটা আমরা পরে দেখছি, কেমন? কিন্তু তুমি জেনে রেখে দাও যে মিওসিসের একটি ফাংশন, দ্যাট ইজ ফরমেশন অফ গ্যামেট। চলো ডান। আচ্ছা, তো দেখে না এতটুকু। আচ্ছা, নেক্সট আমরা পড়বো একটু সেল সাইকেল সম্বন্ধে। চলো দেখে নিচ্ছি স্যার একটু সেল সাইকেল সম্বন্ধে, সেল সাইকেলটা কি স্যার। আচ্ছা, তারপর আমি সবাইকে একটু বলে দিচ্ছি স্যার, এটা ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করতে করতে, যে আমি বেসিক্যালি 9, 10, 11, 12 এন্ড রিপিটার্স এন্ড যারা কলেজে পড়ো ওদেরকেও আমি পড়িয়ে থাকি। সো এখন তুমি আমার চ্যানেলটা যদি ভিজিট করো তাহলে দেখতে পাবে যে এখানে ক্লাস 11, 12 এর অনেকগুলা মানে সব টপিকের ভিডিও আছে। কারণ 11, 12 এর তো চ্যাপ্টারগুলো খুব বড় না, তাই এগুলাতে কনস্ট্যান্ট ভিডিও করার সময় আমাদের হয়ে ওঠে না বা করাও যায় না, কারণ আমি বেসিক্যালি অফলাইনে পড়াই। সো এখন চেষ্টা করবো যে ক্লাস 11, 12 এর যাতে তুমি যাতে ভিডিও গুলা সিরিজ পেয়ে থাকো বা পেতে পারো, এরকম দিকে দেখছি আমরা। সো যদি কেউ জানতে চাও বায়োলজি আরো বেশি পরিমাণে জানতে চাও, যে আমি আরো বেশি পরিমাণ জানতে চাই, বা যারা আমাকে চিনো, তো তোমরা অলওয়েজ আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, চলো এখন এখন আমরা দেখবো একটু সেল সাইকেল সম্বন্ধে। সেল সাইকেলটা কি চলো দেখে নিচ্ছি। আচ্ছা চলো দেখি। আচ্ছা, সেল সাইকেলের মধ্যে মনে হয় দুইটা পার্ট আছে। একটা হচ্ছে মানে প্রিপারেটরি ফেজ, এবং আরেকটা তুমি পেয়ে যাবে মানে ডিভিশন ফেজ। তো একটা হবে তোমার প্রিপারেটরি ফেজ, একটা হবে তোমার ডিভিশন ফেজ। দেখে নিচ্ছে ভালো করে, একটা প্রিপারেটরি ফেজ আর একটা হচ্ছে তোমার ডিভিশন ফেজ। প্রিপারেটরি ফেজের মধ্যে একটা সেল নিজেকে প্রিপেয়ার করবে ডিভাইড করার জন্য, মানে প্রথমে প্রিপারেটরি ফেজটা কমপ্লিট করার পরে সে পার্টিকুলার সেলটা ডিভিশন ফেজে যাবে এবং তারপরে গিয়ে সেলটা ডিভাইড হবে। তো দেখো এখানে প্রিপারেটরি ফেজের মধ্যে তুমি তিনটা ফেজ পেয়ে যাবে। একটা হচ্ছে G1 ফেজ বা ফার্স্ট গ্রোথ ফেজ, একটা হচ্ছে S ফেজ, এবং আরেকটা হচ্ছে তোমার G2 ফেজ। আর ডিভিশন ফেজকে আমরা বেসিক্যালি এম ফেজও বলবো। একদম কি বলবো আমরা ওকে বেসিক্যালি এম ফেজও বলতে পারবো। এবং তুমি জানো ভালো করে যে সাপোজ ধরো আমি যদি এখন ইউপিএসসির জন্য নিজেকে প্রিপেয়ার করছি, যে স্যার প্রিপেয়ার করার জন্য তুমি 3-4 বছর যত চাও নিতে পারো, কিন্তু তুমি যে স্যার ইউপিএসসির এক্সামটা দেবে, সেই এক্সামের যে পার্টিকুলার টাইমটা আছে, তুমি সেই টাইমটাতেই তোমার 3-4 বছরের তুমি যা করেছো তা অ্যাপ্লাই করতে পারবে। স্যার কথাটা বুঝিনি স্যার। কথাটা হচ্ছে মিন্স প্রিপারেটরি ফেজের টাইমটা অনেক বেশি। মিন্স একটা সেল মানে একটা সেল সাইকেল যদি তোমার 100% টাইম নেয়, তাহলে প্রিপারেটরি ফেজ শুড কনজিউম 95% টাইম। মিন্স 95% টাইম ও নিজেকে প্রিপেয়ার করবে, অনলি 5% টাইমের মধ্যে ও নিজেকে ডিভাইড করবে। সো প্রিপারেটরি ফেজ ডিউরেশন অনেক বেশি।
তো ডিউরেশনটা অনেক হাই, তো দেখে নাও ভালো করে। এবং 95% টাইম ও একলা কনজিউম করবে। এখন তোমার ক্লাস 9 কখনো চলে আসবে না, কিন্তু আমরা বেসিক্যালি ক্লাস 11-12 পড়াই, তো আমরা চাই যে একটা ছেলে মেয়ের ফাউন্ডেশনটা একটু ভালোভাবে হয়ে উঠুক, ও জানুক বা ও চিনুক যে কাকে আমরা মানে অ্যাডভান্স পড়ানো কাকে বলে। তো এখন ডিউরেশন দেখে নাও। আর এমফেজের ডিউরেশনটা খুব কম হবে, এমফেজের ডিউরেশনটা খুব কম হবে, যেটা দেখে নাও ভাই, ওটা মাত্র 5% ডিউরেশন হবে। মিনস সাপোজ যদি কোনো একটা স্যার, যেমন যেমন আমাদের আমাদের গালের যে চিক স্যার আছে, তোমার কাছে যদি ক্লাস 11 এর এনসিটি বই থাকে, তুমি যদি বইটা খুলতে পারো, ওটাকে চ্যাপ্টার আছে সেল সাইকেল এন্ড সেল ডিভিশন। ইন দ্যাট চ্যাপ্টার ইউ উইল গেট যে আমাদের গালের যে সেলগুলো আছে না, সে একটা সেলকে কালচার করতে 24 আওয়ার টাইম লাগে। মিনস 24 আওয়ার পরে ইউ উইল গেট 2 সেল ফ্রম ওয়ান পার্টিকুলার সেল। বাট তুমি যদি ওই 24 আওয়ারকে ভালোভাবে দেখতে পারো, তাহলে তুমি দেখবে যে ওটার মধ্যে 23 আওয়ার্সই প্রিপারেটরি ফেজের কাছে চলে গেছে, আর বাকি 1 আওয়ার মাত্র ডিভিশন ফেজের কাছে চলে আসে। তাই আমরা এখানে ডিভিশন ফেজকে বলবো কন্টিনিউয়াস ফেজ। মানে কন্টিনিউয়াস মিনিংটা এরকম ভাবে যে এখানে যখন প্রিপেয়ার করবে ওটাও কন্টিনিউয়াস, কিন্তু যেহেতু এখানে টাইমটা অনেক বেশি, তাই ওটা এর মতো তেমন কন্টিনিউয়াস না। স্যার একটু পেঁচিয়ে যাচ্ছে সবগুলো কথা, স্যার একটু এক্সাম্পলটা ভালোভাবে দিয়ে দাও দাও স্যার। যেমন ধরো তুমি ধরো ক্লাস 9 আছো, তুমি ধরো কালকে বা পরশু তোমার সায়েন্স পরীক্ষা। তো তুমি কি করলে, তুমি এখন বিগত যে 10-12 দিন বা 4-5 দিন যাই গ্যাপ পেলে পার্টিকুলার স্কুলের মধ্যে, তোমরা 4-5 দিন যা পড়বে সেই পড়াটা 3 ঘন্টায় তোমরা অ্যাপ্লাই করবে। তো তোমাদের কাছে 3 ঘন্টায় তুমি রেস্ট নিতে পারবে না, কিন্তু তুমি যখন 4-5 দিন পড়েছিলে তখন তুমি অবশ্যই রেস্ট নিয়েছিলে। মিনস প্রিপারেটরি ফেজের মধ্যে স্যারটা রেস্ট নিতে পারবে। মিনস এখানে একটু ডিসকন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস, কিন্তু এখানে তুমি পেয়ে যাবে একদম কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস প্রসেস। মানে যদি কোনো সময় তুমি একটা এমসিকিউ পাও যে স্যার ডিভিশন ফেজ অর এম ফেজ ইজ মোর কন্টিনিউয়াস প্রসেস দেন ইন কম্পারিজন টু প্রিপারেটরি ফেজ, ইজ কারেক্ট। সো প্রিপারেটরি ফেজের আরেকটা নাম আছে, খুব সুন্দর একটা নাম আছে, যে নামটা আমি এখন বলবো, দ্যাট ইজ কল্ড ইন্টারফেজ। দেখে নাও ভালো করে, ইন্টারফেজ অর প্রিপারেটরি ফেজ, ডিভিশন ফেজ অর উই ক্যান কল এম ফেজ। একদম দেখে নাও ভালো করে। আচ্ছা, জি1 ফেজকে আমরা বলবো ফার্স্ট গ্রোথ ফেজ, ফার্স্ট গ্রোথ ফেজ। আর এস কে আমরা বলবো সিনথেসিস ফেজ। সিনথেসিস সিনথেসিস কি জন্য তোমরা পেয়েছো, যে ক্লাস 9 এর সেলের মধ্যে আছে ডিএনএ টা আছে, যে এরকম একটা ডিএনএ দেখতে এরকম একটা ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্যাল স্ট্রাকচার, যে পার্টিকুলার প্রসেসে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হবে, এই একটা ডিএনএ স্যার এন্ড এই একটা ডিএনএ, দ্যাট পার্টিকুলার প্রসেস ইজ নোন অ্যাজ সেল ডিভিশন। মানে দিস ইজ ফর রেপ্লিকেশন। মানে একটা ডিএনএ থেকে যখন দুইটা ডিএনএ কপি হবে, তখন তুমি ওকে বলো রেপ্লিকেশন, নাকি? তো এখন যদি তুমি বলো না যে ডিএনএ স্যার, একটা ডিএনএ যদি একটা সেলের সবগুলা কাজ মেনটেন করে, so it is very obvious that if DNA do not get copied, then newly formed cell doesn't get the information from the parent cell. তাহলে নিউলি ফর্ম সেলগুলা প্যারেন্ট সেলের কাজ কি করে করবে? তাই ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু কপি দ্য ডিএনএ ফার্স্ট বিফোর দ্য সেল ডিভিশন। মিনস সেল ডিভিশন হওয়ার আগে তোমাকে কপি করতে হবে। যেমন যেমন তুমি তোমার ভাই ছোটবেলায় একটা খাট শেয়ার করতে, যখন তুমি তোমার ভাই যখন বড় হয়ে গেছো, তো তোমারও একটা আলাদা ব্যাগ লাগবে, তোমার ভাইয়ের একটা ব্যাগ লাগবে। ফার্স্ট ইউ হ্যাভ টু মেজার দ্য সাইজ অফ ব্যাগ, যে আমার কতটুকু রুম বানালে আমি সেই রুমের মধ্যে আমার দাদার মতো একটা ব্যাগ সাফ করতে পারবো। তো দাদার ব্যাগটা এখানে দিয়ে নে, দুটো ব্যাগ, তাহলে দুটো রুম হয়ে গেল, দুটো সেল তৈরি হয়ে গেল। ডান। চলো, দিস ইজ দ্য কনসেপ্ট অফ সিনথেসিস। সিনথেসিস মানে কি হবে, যেখানে ডিএনএ গেট ডাবল। একদম দেখে নেবে ভালো করে, ডিএনএ গেট ডাবল। যদিও কোশ্চেন আসবে না, তবে দেখে নাও, ডিএনএ গেট ডাবল, যেখানে ডিএনএ ডাবল হবে। আর জিটুর মধ্যে, জিটু হিসেবে না লাস্ট গ্রোথ ফেজ, লাস্ট গ্রোথ ফেজ, আর কোনো কোনো বইয়ে লেখা আছে সেকেন্ড গ্রোথ ফেজ। চলো ডান, চলে আসো, চলে আসো ডান। আচ্ছা, আর ডিভিশন ফেজের মধ্যে তুমি দুটা কেমন, তুমি এখানে দুটো পেয়ে যাবে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস ডিভিশন যাকে আমরা বলি। ক্যারিও মানে নিউক্লিয়াস, প্রোক্যারিওটিক মানে আছে, ক্যারিও মানে নিউক্লিয়াস। প্রথমে নিউক্লিয়াস ডিভিশন হবে, দেন সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমটা ডিভিশন হয়ে দুইটা সেল তৈরি হবে। তো এই সবগুলা মানে G1S, G2, দেন ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এই সবগুলাকে আমরা নিয়ে বলবো সেল সাইকেল। যদিও ক্যারিওকাইনেসিসের মধ্যে আরো চারটা প্রসেস আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো তুমি পরে পড়বে, যদি কোনো সময় পরে সম্ভব হয়। আমি যে সেকেন্ড টাইম লেকচারটা বানাই, তখন আমি আরেকটু ডেপথে চলে যাব, কেমন? ডান, চলো। আচ্ছা, দেখে নিন স্যার এখানে কি আছে। স্যার সিম্পলি আমার কিছু একটা কথা শোনো। স্যার তুমি যদি সেল ডিভিশনের মধ্যে খুব ভালো একটা শক্ত একটা মানে নিজের শক্ত একটা হাত চাও, তাহলে তোমার কোনো কোনো টপিকের মধ্যে খুব ভালোভাবে ফোকাস করতে হবে। যেমন স্যার টপিকগুলো কি আছে, স্যার টপিকগুলো যেমন আমি সবাইকে, আমি বাচ্চাদেরকে এরকম ভাবে পড়াই যে স্যার দিস ইজ দ্য ক্রোমোজোম স্ট্রাকচার, দিস ইজ দ্য ক্রোমোজোম। স্যার দেখতে পেলে না, দিস ইজ দ্য ক্রোমোজোম। স্যার ক্রোমোজোম কি?
ডিএনএ যখন কয়েল হবে তখন তুমি বলবে ওকে ক্রোমাটিন, কল ক্রোমাটিন। আর ক্রোমাটিন যখন আরো কয়েল হবে তুমি তখন তাকে বলবে ক্রোমোজোম। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ক্রোমোজোম। দেখে নাও ভালো করে কোনটা ক্রোমোজোম। স্যার একটা ডিএনএ যখন কয়েলিং হবে ওকে বলবো ক্রোমাটিন, আর ক্রোমাটিন যখন ফার্দার কয়েল হবে তখন তাকে বলবো আমরা ক্রোমোজোম। ক্রোমোজোম ডানে একদম। আর জিন কোনটা? যদি ডিএনএ এর মধ্যে কোনো একটা পার্টের ফাংশন থাকে বা কাজ করে তাকে বলো জিন। তাহলে জিন ডিএনএ এর মধ্যেও আছে, জিন তাহলে ক্রোমাটিনও থাকবে, জিন তাহলে ক্রোমোজোমও থাকবে। তাই তুমি ডিএনএ, ক্রোমাটিন, ক্রোমোজোম তিনটার মধ্যে জিন আছে। তাই ইউ ক্যান কল থ্রি অফ দ্যাম এর জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল আমরা তাকেই বলবো যার মধ্যে জিন আছে। তাহলে ডিএনএ এর মধ্যে আমরা জিন দেখতে পাচ্ছি, ক্রোমাটিনও জিন দেখতে পাচ্ছেন, ক্রোমোজোমও জিন দেখতে পাচ্ছি। তাহলে হলো না তিনটা জেনেটিক ম্যাটেরিয়াল। চলো নিয়ে নাও আস্তে আস্তে করে। আচ্ছা 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 দেখুন, সো দিস ইজ ক্রোমোজোম। আমি এখানে বললাম যে এটা হলো ক্রোমোজোম। একটা ক্রোমোজোম যখন G1 করবে, দেখুন একটু ভালো করে, যখন G1 করবে তখন ক্রোমোজোমের মধ্যে এই যে পার্টটা আছে না, দিস পার্ট ইজ কল্ড সেন্ট্রোমিয়ার। কি নাম রে মনে হয় ওর নাম? একদম সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি ট্রান্সক্রিপশন। যারা জানো তারা জানো সেন্ট্রোমিয়ার। এবং তুমি সবসময় মনে রাখবে এগুলো একদম গুরুমন্ত্রের মতো, যে স্যার যতগুলা সেন্ট্রোমিয়ার আছে ততগুলা ক্রোমোজোম আছে। যেমন দেখতে পাচ্ছ এখানে একটা সেন্ট্রোমিয়ার, তাই একটা ক্রোমোজোম। যদি ক্রোমোজোম এরকম পেয়ারে পেয়ারে থাকে, যেমন এখানে দুটো, এখানে দেখতে পেলে দুটো সেন্ট্রোমিয়ার আছে, তাই এখানে দুটো ক্রোমোজোম। দেখতে দেখতে পেলে স্যার যে স্যার আমি যদি সেন্ট্রোমিয়ার, তাহলে সেন্ট্রোমিয়ার দিয়ে আমরা ক্রোমোজোমের নাম্বার দেখবো সবসময়। সবসময় ক্রোমোজোমে কি ক্রোমোজোমের নাম্বার দেখবো, একদম নাম্বার ডিসাইড একদম। মানে সেন্ট্রোমিয়ার দিয়ে আমরা ক্রোমোজোমের নাম্বার ডিসাইড করতে পারবো। দেখতে পেলে স্যার এখন এখন ভালো করে। আর একটা ক্রোমোজোমের মধ্যে এরকম যে থ্রেড দেখতে পেলে, এরকম একটা থ্রেড, এই সবটা থ্রেডকে তুমি একটা থ্রেড ধরবে এবং তাকে বলবো আমরা ক্রোমাটিড। তাকে মানে কি বলবো আমরা? তাকে বলবো আমরা ক্রোমাটিড। একদম দেখতে পেলে ক্রোমাটিড কোনটা? যে স্যার এখানে মাঝখানের এই যে রাউন্ড পার্টটা আছে ওটা সেন্ট্রোমিয়ার, আর লম্বা যে ওর যে আর্ম বা আর্মগুলা যে আছে বা হাতের মতো বা বাহুগুলা যে আছে তাকে আমরা বলবো ক্রোমাটিড। দেখতে পেলে ক্রোমাটিড। তো এখানে দেখে নাও যে G1 এর মধ্যে যখন একটা সেল G1 এ থাকবে তখন ওর মধ্যে একটা সেন্ট্রোমিয়ার একটা ক্রোমাটিড। তাহলে আমি লিখতে পারবো G1 এ সেন্ট্রোমিয়ার কয়টা? সেন্ট্রোমিয়ারও একটা। ক্রোমাটিড কয়টা? ক্রোমাটিডও একটা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্রোমাটিডও একটা। তাহলে বলে দাও, যেমন আমাদের মানব দেহের মধ্যে বা হিউম্যান বডির মধ্যে 23 পেয়ার ক্রোমোজোম আছে। 23 পেয়ার মিন্স 46। সো ইফ 46 ক্রোমোজোম প্রেজেন্ট, দেন G1 এ সেন্ট্রোমিয়ার করে থাকবে 46টা এবং ক্রোমাটিডও 46টা। ডান। এই হচ্ছে কনসেপ্টটা, ডান। আচ্ছা এবার দেখো না, মানে এস এ যখন যাবে তখন ওর মধ্যে ডিএনএ সিনথেসিস হবে, ডিএনএ ডাবল হবে, একদম ডিএনএ ডাবল হবে। ডাবল হওয়ার সময় তুমি কি দেখবে? ডাবল হওয়ার সময় সেন্ট্রোমিয়ারের নাম্বার সেম থাকবে, একদম দেখে নাও ভালো করে। মনে নাম্বার রিমেন এস সেম বাট অ্যামাউন্ট ডাবল হবে। যেমন দেখে নাও, আগে ছিল একটা আর্ম, এবার হবে এ একটা আর্ম, একদম এন্ড এ একটা আর্ম। দেখতে পেলে ভালো করে, এন্ড এ একটা আর্ম এন্ড এ একটা আর্ম, বাস। দিস ইজ কল্ড ডিএনএ রেপ্লিকেশন অর এস ফেজ। এস ফেজে কি দেখতে পেলাম? এস ফেজে আমরা দেখতে পেয়েছি এখানে, এস ফেজে আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে সেন্ট্রোমিয়ারটা সেম আছে। সেন্ট্রোমিয়ার একটা, কিন্তু ক্রোমাটিড কটা হয়ে গেল? দেখেন একটু, ক্রোমাটিড হয়ে গেল স্যার দুইটা, একদম এ একটা ক্রোমাটিড, এ একটা ক্রোমাটিড, এ একটা ক্রোমাটিড, এ একটা ক্রোমাটিড। যদি 23টা ক্রোমোজোম থাকে, 23টা ক্রোমোজোম থাকলে 23টাই সেন্ট্রোমিয়ার পাবো, কিন্তু 26টা, কিন্তু 46টা কি হবে? ক্রোমাটিড চলে আসবে, কারণ একটা ক্রোমোজোমে তাহলে দুইটা আর্ম চলে আসবে। সিম্পলি বুঝে নাও ভাই, G1 এর মধ্যে একটা ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার একটা ক্রোমাটিড, কিন্তু এস এর মধ্যে এই ক্রোমাটিডের ডাবল হবে। এই ডাবল হওয়ার নাম হলো সিনথেসিস, ডিএনএ এর ডাবল। তাহলে আমরা সেন্ট্রোমিয়ার একটা পাবো কিন্তু ক্রোমাটিড দুইটা পাবো। আর G2 তে দেখো, আর G2 তে সেলটা একটু বড় হবে কিন্তু অ্যামাউন্টটা সেম টু সেম এজ ইট ইজ থেকে যাবে। দেখে নাও G2 তে দেখে নাও, একদম G2 তে দেখে নাও, বাস। দিস ইজ অল অ্যাবাউট G2। সো G2 তে কি আছে আমরা? সো G2 তে আমরা কি সেন্ট্রোমিয়ার একটা আছে, এন্ড ক্রোমাটিড কটা আছে? ক্রোমাটিড আছে একদম দুইটা। ডান। দেখেন একটু ভালো করে যে স্যার G1 এর মধ্যে সেন্ট্রোমিয়ার একটা, ক্রোমাটিড একটা। ইয়েস স্যার। তাহলে দুইটা, যেহেতু এখানে এক পেয়ার, দেখেন ভালো করে, এ একটা সেন্ট্রোমিয়ার তো, তাই এখানে এক পেয়ার মানে দুইটা ক্রোমোজোম আছে। স্যার দুইটা ক্রোমোজোমের দুইটাই সেন্ট্রোমিয়ার, দুইটাই ক্রোমাটিড হবে। কিন্তু এসে চলে আসে ভাই, দুইটা ক্রোমোজোমের মধ্যে দুইটা সেন্ট্রোমিয়ার, বাট 1 2 3 4 চারটা আছে ক্রোমাটিড, ডাবল হবে। সো G2 এর মধ্যে কত? দুইটা ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার দুটো হবে, কিন্তু 1 2 3 4, তো চারটা হবে কি? চারটা হবে তোমার ক্রোমাটিড। চলো এতটুকু দেখে নিয়ে যায় এতটুকু। চলো আচ্ছা
নেক্সট আমরা চলে যাচ্ছি আবার একদম, চলো নেক্সট আমরা চলে যাব ডেসক্রিপশন অফ মাইটোসিস। চলো আমি বোর্ডটা উঠে এসেছি, চলো আচ্ছা আচ্ছা স্যার, যেটা বলছিলাম যে তোমাদের মধ্যে যদি কেউ চায় যে বায়োলজি আরো ভালো করে জানতে, আরো ভালো করে করতে, তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো আশা করি উদয়পুর থেকে, আবারও বলছি, যত টপার আছে বা যারা উদয়পুর থেকে নিট ক্র্যাক করে, আমরা জানি যে নিট একটা মেডিকেল এন্ট্রান্স, সবচেয়ে বড় মেডিকেল এন্ট্রান্স, যারা উদয়পুর থেকে ক্র্যাক করে ওরা সবাই আমার স্টুডেন্টই থাকে। তো তুমি একটু চাইলে যদি ভালো করে চাও যে পড়াশোনা করবে বা, তাহলে তুমি অবশ্যই জয়েন করতে পারো এবং দেখে নিতে পারো আমরা কেমন পড়াই। কেমন আমাদের এখানে তুমি পেয়ে যাবে যে প্রথমবার লাইভ ডিপিপি। ডিপিপি কি? ডেইলি প্র্যাকটিস পেপার, যেটা উদয়পুর আর কারোর কাছে তুমি পাবে না। মানে রোজ পড়ার পরে সেই পার্টিকুলার টপিকের উপর একটা অ্যাসাইনমেন্ট পারপাস পেয়ে যাবে, এবং পেয়ে যাচ্ছ তোমরা একই সাথে পেয়ে যাচ্ছ 4টা মক টেস্ট, 1 per week, অ্যান্ড দুটো মেজর মক টেস্ট, অ্যান্ড বোর্ডস এর জন্য স্পেসিফিক্যালি কোশ্চেন, অ্যান্ড অনেক সিম্পল মডিউল, যে মডিউলস গুলো পড়ে গেলেই তোমার একদম ফুল আউট অফ ফুল। চলো দেখে নিচ্ছি স্যার আমরা মাইটোসিস। মাইটোসিস জান, আচ্ছা মাইটোসিস, আচ্ছা মাইটোসিস, most cells are going to perform মাইটোসিস, মানে ম্যাক্সিমাম যারা সেল আছে ওরা সবাই মাইটোসিস করবে। স্যার সেল কত করে তুমি বলতে পারো? স্যার স্যার সেল অ্যাকর্ডিং টু তোমার বডিতে দুই টাইপের সেল আছে, একটা হচ্ছে তোমার সোমাটিক সেল এবং একটা হচ্ছে জার্ম সেল। আচ্ছা একটু দেখে নাও ভালো করে। স্যার সোমাটিক সেল তুমি কাকে বলবো? স্যার সোমাটিক সেল যেই সেল আমরা তোমার বডি গুলা প্রিপেয়ার করবে। দেখে নাও, যেমন যেমন এখানে দেখতে পাচ্ছ, যেমন যেমন এখানে বডির যে সেলগুলো আছে, এখানের এই যে সেলগুলো যে আছে বডির সেলগুলো, দিস আর কল্ড সোমাটিক সেল। মিন্স সোমাটিক সেলস মিন্স মানে একদম মানে বডি প্রিপেয়ারিং সেল, একদম বডি প্রিপেয়ারিং সেল। যদিও ওয়ার্ডটার মধ্যে একটু ভুল আছে, বডি প্রিপেয়ার বলতে মানে বডির মধ্যে যে সেলগুলো থাকবে তুমি ওকে বলবো সোমাটিক সেল। আর জার্ম সেল বলতে আমরা তাকেই বলবো যারা আমরা গ্যামেট বানাবে, একদম গ্যামেট প্রোডিউসিং সেল, গ্যামেট প্রোডিউসিং সেল। সো এখানে এখানে মাইটোসিস হবে। তো মাইটোসিস কোন সেলের মধ্যে হবে? মাইটোসিস বেসিক্যালি টেকস প্লেস অন সোমাটিক সেল, একদম সোমাটিক সেল, বেসিক্যালি টেকস প্লেস ইন সোমাটিক সেল। দেখানো ভালো করে। এন্ড মাইটোসিস দেখানো, যদি একটা সেলের মধ্যে সাপোজ এ একটা প্যারেন্ট সেল, সাপোজ ধরো এ একটা প্যারেন্ট সেল এবং ওর মধ্যে 46টা ক্রোমোজোম আছে। তুমি জানো যে আমাদের বডির মধ্যে 23 পেয়ার বা 46টা ক্রোমোজোম থাকে। যেহেতু পেয়ারে আছে, পেয়ার বুঝো তো, মানে যেরকম দেখে না একটু ভালো করে, যেমন পেয়ার কোনটা, যেমন এরকম এ একটা পেয়ার, এ একটা পেয়ার, এন্ড এ একটা পেয়ার, এরকম করে করে ডিফারেন্ট করে করে 46টা পেয়ার আছে। পেয়ারে থাকে বলি আমরা ডিপ্লয়েড। পেয়ারে থাকলে তুমি কি বলবে ওকে? তুমি ডিপ্লয়েড বলবে। এন্ড মাইটোসিসে একটা প্যারেন্ট সেলে যা আছে একবার ডিভাইড করার পরে দুটা সেল তৈরি হবে এবং সেই সেলের মধ্যে একদম সেম টু সেম ক্রোমোজোম নাম্বার পাবে। মিন্স প্যারেন্টের মধ্যে যা আছে হুবহু সেম টু সেম get copied in newly producing cell. That is why mitosis is called equal division, equal cell division. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আমরা লিখতে পারবো যে স্যার in case of mitosis newly growing cells are fully copied. Newly growing cells gets equal chromosome number of their parents. তাই আমরা ওকে কি বলবো? তাই আমরা ওকে স্পেশালি কি বলবো? স্পেশালি আমরা ওকে বলবো ইকুয়াল সেল ডিভিশন, একদম ইকুয়াল সেল ডিভিশন। কোশ্চেনটা চলে আসবে, এক্সামে গিয়ে যাবে, কোশ্চেন চলে আসে যে why mitosis called equal cell division, কি জন্য আমরা মাইটোসিসকে ইকুয়াল সেল ডিভিশন বলবো? একদম কারণ প্যারেন্টের মধ্যে যদি 46 থাকে তাহলে নিউলি প্রোডিউসিং সেল অলসো গেট দা ক্রোমোজোম নাম্বার অফ 46, তাই আমরা ওকে ইকুয়াল সেল ডিভিশন বলবো। চলো এখানে তাহলে আমরা বলতে পারবো এখানে নো ডিফারেন্স ইন ক্রোমোজোম নাম্বার in parent cell and newly formed cell.
and newly formed cell। মানে তুমি দেখো না, তুমি সারের মনে একটু হাতটার দিকে দেখো, যে এখানে সাপোজ আমি ধরলাম এ একটা সেল, প্যারেন্ট সেল, এখানে এই সেল থেকে যদি এও তৈরি হয়, যদি এও তৈরি হয়, দেখতে পাচ্ছ যে এখানে ওর মধ্যে আর ওর মধ্যে কোনো ডিফারেন্স নেই, তাই আমরা ওকে বলি ইকুয়াল ডিভিশন। দেখো, আর মাইটোসিস বেসিক্যালি হবে কি জন্য হবে স্যার? বেসিক্যালি হবে ফর গ্রোথ পারপাস, ফর গ্রোথ পারপাস, আগেও দেখলে একটু, বা ওল্ড সেল রিপেয়ার করবে, ওল্ড সেল রিপেয়ার, রিপেয়ার পারপাসে, বা ওল্ড সেল রিপেয়ার, রিপেয়ার পারপাসে, বা 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 ইনজুরি প্রিভেন্ট করার, বা কোনো ইনজুরি প্রিভেন্ট করার জন্য, মানে ইনজুরিতে যে তোমার যেমন যেমন কোন একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করলো, যেমন যেমন আমারই এখানে দেখতে পাবে যে অনেকগুলো এরকম অনেকের মার্ক থাকে, যেমন এখানে একটা আছে, এখানে প্রথমে সেলগুলো র্যাপচার হয়ে ছিঁড়ে গেছিল, তারপরে সেলগুলো আবার পুনরায় এখানে জমা জমা হয়ে আবার রিপেয়ার করে দিল, তাই রিপেয়ার পারপাসও আমরা মাইটোসিসকে ইউজ করতে পারবো। চলো চলো নেক্সট আমরা চলে যাচ্ছি মিউসিসের উপর। চলো, চলো নেক্সট চলে আসি না একদম মিউসিসের উপর। মিউসিস, আচ্ছা স্যার মিউসিস কোথায় হবে? মিউসিস বেসিক্যালি টেকস প্লেস অন জার্ম সেল। তোমরা দেখতে পেলে প্রথমেই যে আমাদের বডির মধ্যে জার্ম সেলের মধ্যে মিউসিস হবে। স্যার কেন মিউসিস হবে? স্যার কোশ্চেনটা এখানে চলে আসবে, ওয়াই স্যার, কেন মিউসিস জার্ম সেল? কোশ্চেন আসতে পারে ছেলে মেয়েদের মাথায়, কেন স্যার মিউসিস হবে? আমরা তো অনেক সময় অনেক বিভিন্ন কোচিং সেন্টারে পড়ি, কিন্তু কোনো কোশ্চেন আমরা ওদেরকে করতে পারি না, কারণ অনেক সময় দেখা যায় স্টুডেন্ট বেশি থাকে, স্যাররা বিরক্ত পায়। কিন্তু আমি বেসিক্যালি মানে কোশ্চেন প্রেমী স্টুডেন্টদের খুব পছন্দ করি, মানে যারা কোশ্চেন করতে চায় আমি ওদেরকে খুবই পছন্দ করি। আমি বায়োলজির মাত্র 0.00001% জানি, কিন্তু আমি চেষ্টা করি সেই জানাটাই স্টুডেন্টের মধ্যে বিলিয়ে দিতে, মানে আমি চাই না যে আমি স্টোর করে রাখি। কি বা জানি বায়োলজি, এত বড় বায়োলজিক্যাল ওয়ার্ড, আমি ওর মধ্যে মানে 0.00, মানে আই এম দ্য নেগলিজিবল পার্সন ইন দ্য বায়োলজিক্যাল ওয়ার্ল্ড। তো আমি কি করে বলবো যে আমি আই এম দ্য ফাইনেস্ট ওয়ান? তো যতটুকু জানি আমি চেষ্টা করি স্টুডেন্ট তার থেকেও বেশি জানো। তো তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা বিভিন্ন বইগুলো পড়তে পারো, এবং এবং যখন যেমন আমাদের সময় কোনো অনলাইন ক্লাস ছিল না, তো আমরা কি করতাম, আমরা বিভিন্ন বুকস পড়ে পড়ে জানতাম, স্যারদের কোশ্চেন করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু অনলাইন ক্লাস চলে আসলো, বাচ্চাদের মধ্যে মানে ইন্টেলেকচুয়াল পাওয়ার বা আইকিউটা খুব কমে গেছে, মানে বাচ্চারা নিজের এক্সামের বাইরে আর কিছু পড়তে চায় না, মানে ওরা ততটুকুই পড়ে যতটুকু ওদের জন্য দরকার বা সাফিসিয়েন্ট। কিন্তু এতে কি করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এতে কি করছে, এতে ওদের আইকিউ বা মেন্টাল মেন্টাল যে এজটা আছে ওটা একদম কমে যাচ্ছে, মানে ওরা নিজের সাবজেক্টের বাইরে আর কিছুই জানে না। হয়তোবা ওদের কাছে 99% মার্ক আছে, 98% মার্ক আছে, দ্যাট ইজ গুড ফর, মানে দ্যাট ইজ মানে শুনতে খুব ভালো লাগে ওটা, কিন্তু ওটা আসল মানে আমি মনে করি না যে ওটা আসল নলেজ। নলেজ তো আমরা তাকে বলবো যে সবকিছু জানে না, যে অনেক কিছু জানে, ওটা নলেজ বলে বলি। দেখে স্যার, আচ্ছা মিওসিস জার্ম সেল হবে নাকি? আছে জার্ম সেল অল রিপ্রোডাক্টিভ অর্গানস, রিপ্রোডাক্টিভ অর্গানস মানে যারা বেসিক্যালি রিপ্রোডাক্টিভ পারপাস, রিপ্রোডাক্টিভ অর্গানসে থাকবে না। চলো দেখে নেবো ভাই, রিপ্রোডাক্টিভ অর্গানস কে আমরা আরো গোনাডস বলবো, আমরা কি বলবো ওকে, আমার গোনাডস। যেমন রিপ্রোডাক্টিভ দুটো আছে, একটা আছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান, একটা আছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। রিপ্রোডাক্টিভ অর্গান যেমন মেল থেকে তৈরি, মেলের মধ্যে আছে টেস্টিস, টেস্টিস, এন্ড ফিমেলের মধ্যে কি আছে, ফিমেলের মধ্যে আছে ওভারি। তো টেস্টিস আর ওভারি হচ্ছে ওদের রিপ্রোডাক্টিভ অর্গান। সো তুমি জানো যে হিউম্যান বডি, স্যার আপনি তো বললেন হিউম্যান বডি যেহেতু ডিপ্লয়েড, তো টেস্টিস অলসো ডিপ্লয়েড এন্ড ওভারি অলসো ডিপ্লয়েড। ডিপ্লয়েড কে আমরা 2n দিয়ে বলবো, মানে প্লয়েডি মানে n, তো ডিপ্লয়েড মানে 2n, সো প্লয়েডি বলবো। স্যার কিন্তু স্যার দেখে নাও একটু, স্যার ওর থেকে যদি মাইটোসিস করতো, আমরা জানি না মাইটোসিস ইকুয়াল তো, যদি মাইটোসিস করতো তাহলে টেস্টিস থেকে তৈরি হবে স্পার্ম, স্পার্ম তৈরি হবে এখানে, স্পার্ম, এই যে একটা স্পার্ম তৈরি হলো, এবং ওভারি থেকে তৈরি হবে ওভাম, এবং স্পার্ম হচ্ছে তোমার মেল গেমেট, মেল গেমেট, আর ওভাম তোমার কি হচ্ছে, ওভাম হচ্ছে কি, ওভাম হচ্ছে তোমার ফিমেল গেমেট। একদম দেখে নাও ভালো করে, ফিমেল গেমেট। সো দেখে নাও ভালো করে যে স্যার গোনাডস থেকে গ্যামেট হচ্ছে, সো গোনাডস থেকে গ্যামেট হওয়ার যে পার্টিকুলার প্রসেসটা আছে তাকে আমরা বলবো গ্যামেটোজেনেসিস। হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস? দ্য প্রসেস বাই হুইচ ফ্রম টেস্টিস এন্ড ওভারি formation of gametes takes place, we call them gametogenesis, গ্যামেটোজেনেসিস। দেখতে পাচ্ছ ভালো করে, গ্যামেটোজেনেসিস, এবং নাম আছে
এবং গ্যামেটোজেনেসিস যদি মেলের মধ্যে হয় তুমি তাকে বলবে স্পারমেটোজেনেসিস। স্পারমেটোজেনেসিস মানে স্পার্ম তৈরি করার একটা নামটা স্পেসিফিক্যালি। এবং যদি গ্যামেটোজেনেসিস যদি ফিমেলের মধ্যে হয় তাহলে তুমি ওকে বলবে উজেনেসিস। একদম, বা ওভাম তৈরি করার যে প্রসেসটা আছে উজেনেসিসটা। একদম, দেখতে পেলে স্যার? আচ্ছা, যে কথাটা বলছিলাম যে স্যার যদি টেস্টিস থেকে টেস্টিস্টর টুয়েন যদি ওটা মাইটোসিস করতো, ওটা ছিল মাইটোসিস কিন্তু আমরা করছি এখানে মিওসিস। যদি মাইটোসিস করতো তাহলে এখানে স্পামটা টুয়েন হতো, এখানে এটা হলো ওভাম, ওভামটা টুয়েন হতো। তো টুয়েন টুয়েন যখন ফিউজ করতো, যে জাইগোটটা বানাতো ওরা, যে জাইগোটটা বানাতো সেই জাইগোটের মধ্যে কত চলে আসতো? চলে আসতো 4n। তো ফরেন তো কখনোই সম্ভব না। না, আমি, তুমি, তোমার বাচ্চারা, তোমার বাবা মা, আমার বাবা মা, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস আর ডিপ্লয়েড। সো যদি স্যার মাইটোসিস করতো তাহলে ওরা ফরেন চলে আসতো, মিন্স ওরা কখনো তাদের ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট রাখতে পারতো না। এই ফরেন থেকে আবার যখন চলে আসবে তখন চলে আসছে 8n। তাই ওটা কনস্ট্যান্ট রাখার জন্য টেস্টিসটা কি করবে? টেস্টিস করবে মিওসিস। একদম, যদি এটা যদি মিওসিস করে তাহলে একবার মিওসিস করলে 4টা সেল তৈরি হবে, 1 2 3 and 4। এখানে 4টা স্পার্ম তৈরি হলো, দেখতে পাচ্ছ ভালো করে। এবং এখানে যদি ওটা যদি মিওসিস করতো, ওভামটা যদি মিওসিস করতো তাহলে এখান থেকে কটা? 4টা ওভাম, 1 2 3 and 4। তাহলে এগুলো সব হ্যাপ্লয়েড হতো, n n n n n। এখানে কত হতো? n n n n n। তুমি ফিউজ করো না, তুমি একে দিয়ে একে ফিউজ করো, তাহলে তুমি এবার যে জাইগোটটা পেতে সেই জাইগোটটা কত হতো? না, জাইগোটটা হতো 2n। হলো না ফিক্স ক্রোমোজোম নাম্বার? So meiosis is very very important to ensuring the diploid chromosome number in upcoming individuals. যদি মিওসিস না হতো তাহলে ক্রোমোজোম নাম্বার কখনোই ফিক্স হতে পারতো না। তাই মিওসিস দিয়ে আমরা ক্রোমোজোম নাম্বারকে ফিক্স করতে পারতাম। This is one of the fundamental significance of meiosis. চলো দেখে নিচ্ছি তারপর একটা কথা। চলো, হলো মিওসিস স্যার এখানে। সো মিওসিস কোথায় হবে? জার্ম সেল হবে। কি দেখি? আচ্ছা, মিওসিস জার্ম সেল হবে, একটু দেখে নাও ভালো করে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। চলো, জার্ম, আচ্ছা জার্ম সেল হবে। স্যার কেন হবে জার্ম সেল? হোয়াইটের আনসার চলে আসবে আমাদের কাছে। হোয়াইটের আনসার কেন? হোয়াইটের আনসার চলে আসবে বলে দিই আমাদের কাছে। হোয়াইটের আনসার স্যার কেন? সো হোয়াই কেন? টু এনশিওর, টু এনশিওর, টু এনশিওর এ ফিক্সড কত? 2n ক্রোমোজোম নাম্বার। একদম, ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম নাম্বার ইন নিউ অফস্প্রিং, in new individual, in newly formed individuals। যদি আমার লেকচারটা ভালো লাগে, তোমার কাছে কিছু জানতে পারো, চাও বা পারছো জানতে, তাহলে প্লিজ লেকচারটাকে তোমাদের সাথে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারই আমি অনেক। যদিও আমি ভিউর জন্য পড়াই না, ভিউর জন্য যদি পড়াতাম তাহলে আমি শর্ট দিতাম। মানে আমি চাই যে আমার কাছে যারা পড়ছে ওরাই যাতে এই ভিডিওটা দেখে একটু সুবিধা পায়, আর বাইরের যারা দেখবে ওরা যাতে সুবিধা পায়। আমরা ভিডিওটা সেরকম ভাবে বানাই। চলো, ডান। তো দেখে নিচ্ছি এখানে। আচ্ছা স্যার, এখানে মিওসিসটাকে তুমি আবার একবার, মিওসিস আবার দুই টাইপের আছে। মিওসিস আবার দুইটা আছে। একটা হচ্ছে মানে ফার্স্ট মিওসিস বা মিওসিস 1, মিওসিস 1, তারপরে হচ্ছে মিওসিস 2, মিওসিস 2, মিওসিস 2। চলো আমরা দেখে নিচ্ছি স্যার মিওসিস 1, মিওসিস 2। স্যার মিওসিসকে আমরা বলবো মিওসিস নো। আচ্ছা, মিওসিস তুমি, আমি একটু পরে তোমাকে দেখাই, তাহলে তুমি একদম ভালো বুঝতে পারবে। তাহলে দেখেন। আচ্ছা, যেমন যেমন দেখেন স্যার, একটা সেল ধর, একদম সেলটা একটু দেখে নে ভালো করে, একটু দেখে নে ভাই। এখানে একটু মনে হচ্ছে দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। দেখে নাও ভালো করে এখানে স্যার। স্যার একটু দেখে নাও না, যদি এখানে যদি একটু দেখে নাও স্যার, এখানে ক্রোমোজোম গুলো দেখে নাও একটু, জাস্ট ক্রোমোজোম গুলো দেখে নাও একটু। চলে ক্রোমোজোম গুলো দেখে নাও জাস্ট একটু ভালো করে। দেখতে পাচ্ছ? চলো স্যার, আচ্ছা কেমন ক্রোমোজোম গুলো একটু দেখে নাও স্যার, একটু একটু দেখে নাও স্যার। এখানে একটু দেখে যদি ভালো করে দেখতে পারো স্যার, তুমি দেখে নাও এখানে একদম পেয়ারে পেয়ারে আছে স্যার। আচ্ছা, পেয়ারে যেমন 1 পেয়ার 2 পেয়ার 3 পেয়ার, কিন্তু দেখেন একটু যে ক্রোমাটিনও ডাবল আছে। ডাবল থাকলে এটা G2 ফেজ। তো এখানে 2n। তো প্রথমবার যখন একটা সেল ডিভাইড করবে তখন মিউসিসে কি হবে? এ একটা সেল হবে, এ একটা সেল হবে।
এবং ওটার মধ্যে কি হবে, ওটার মধ্যে একদম হাফ হয়ে যাবে। একবার দেখে নাও, একবার দেখলে তুমি সব বুঝে নেবে। দেখো এখানে ছিল 1 2, এখানে চলে আসবে 1 পেয়ার, এরকম ভাবে এখানে চলে আসবে। বাস স্যার দেখতে, তো দেখতে দেখতে পেলে যে এখানে স্যার 1 2 3 4 5 6, 2 n equals to 6, সো n equals to 3 হবে। কিন্তু এখানে কেন 1 2 3 1 2 3, দিস ইজ কল্ড মিউসিস 1 বা M1। একদম দেখতে পেলে M1 মিউসিস 1। সো মিউসিস 1 এ কি হবে, ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড হয়ে গেল একদম, তাই আমরা মিউসিস বলবো রিডাকশন ডিভিশন। বেসিক্যালি অনেক বাচ্চারা পড়ে যে মিউসিস কল রিডাকশন ডিভিশন, এরকম না। মিউসিস 1 ইজ কল রিডাকশন ডিভিশন। কি জন্য, কারণ এখানে প্যারেন্টের থেকে ক্রোমোজোম নাম্বার হাফ চলে আসছে। যখন এখানে ছিল 1 2 3 4 5 6, কিন্তু এখানে 1 2 3, এখানে 1 2 3, তাহলে n equals to 3, এখানেও n equals to 3। এবার এবার দেখানো, যখন ওর থেকে যখন আরো দুইটা সেল তৈরি হবে, দেখানো আরেকবার ডিভাইড করে যে এ একটা সেল এন্ড এ একটা সেল, এ একটা সেল এন্ড এ একটা সেল, দেখানো একদম মাঝখান দিয়ে স্প্লিট হয়ে গেলে এখানে এ একটা, এ একটা এন্ড এ একটা, এ একটা, এ একটা এন্ড এ একটা, এ একটা, এ একটা এন্ড এ একটা, এ একটা, এ একটা এন্ড এ একটা। দেখতে বলে স্যার তুমি তুমি তো দেখো যে এখানে এদের জন্য এরা প্যারেন্টস, তো এখানে 1 2 3 1 2 3 বলেছিলাম না, তুমি খালি সেন্ট্রোমিয়ার গুলোকে কাউন্ট করবে। তো এখানে সেন্ট্রোমিয়ার 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, তাহলে এখানে n কত, n equals to 3, n equals to 3, n equals to 3 and n equals to, this is called meiosis 2 বা সেকেন্ড মিউসিস। দেখতে পেলে স্যার সেকেন্ড, দিস ইজ কল্ড সেকেন্ড মিউসিস, মিউসিস 2। সো আমরা দেখতে পেলাম যে মিউসিস 1 কে আমরা বলছি কি রিডাকশন ডিভিশন, একদম রিডাকশন ডিভিশন, রিডাকশন ডিভিশন। কিন্তু মিউসিস 2 আবার রিডাকশন না বলে যে এখানে n3 এখানে n3, তাহলে এটা হলো ইকুয়াল ডিভিশন। মিন্স তুমি তোমার এখানে ইকুয়াল ডিভিশন, তুমি এখানে পরীক্ষার জন্য পড়ে যাবে যে মিউসিস কো রিডাকশন ডিভিশন, কারণ কি জানো এখানে প্যারেন্ট থেকে নাম্বারটা হাফ হয়ে যাচ্ছে। কিন্তু বেসিক্যালি মিউসিস 1 কে বলো রিডাকশন ডিভিশন, কিন্তু মিউসিস 2 ইজ ইকুয়াল ডিভিশন, যেটা মাইটোসিসের মধ্যে কাজ করে। সো আমরা এখানে লিখতে পারি যে আফটার দ্য এন্ড অফ মিউসিস there is formation of two cell, একদম there is formation of 4 cell, 4টা সেল তৈরি হবে and getting half of the chromosome number, and that is why called reduction cell division, reduction cell division। পারফেক্ট স্যার। সো দেখতে পাচ্ছ ভালো করে রিডাকশন সেল ডিভিশন, একদম ডান স্যার, রিডাকশন সেল ডিভিশন। আচ্ছা, সো স্যার দিস ইজ অল অ্যাবাউট আওয়ার সেল ডিভিশন সিরিজ। সো আমি আশা করছি তোমরা যারা দেখছো তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি একদম নিজের যতটুকু এফোর্ট দেওয়া দরকার ছিল, একটা ক্লাস 9 এর বিয়ন্ড পড়িয়েছি আমরা, এতটুকু ক্লাস 9 এর জন্য চাই না ভাই। রেজাল্ট করার জন্য এতটুকু পড়া চাই না, রেজাল্ট করার জন্য একটু অল্প একটু পলিশ হয়। এক্সামে চলে আসবে ডিফারেন্স বিটুইন মিওসিস এন্ড মাইটোসিস, এক্সামে চলে আসবে ওয়াই মিওসিস কল রিডাকশন ডিভিশন, ওয়াই মাইটোসিস কল ইকুয়াল ডিভিশন। এক্সামে চলে আসবে হোয়াট ইজ সেল ডিভিশন, মেনশন ইজ ইম্পর্টেন্স। এক্সামে চলে আসবে হোয়াট ইজ মাইটোসিস ইম্পর্টেন্স, হোয়াট ইজ মিওসিস ইম্পর্টেন্স। সো তোমরা এই ভিডিওটাকে ভালো করে দেখে নেবে, এবং যদি কেউ অফলাইন আমার কাছে পড়তে চাও, যারা আছো পড়তে চাও, পড়তে ইচ্ছুক, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আশা করছি তোমাদের একটা সুযোগে আমি তোমাদের নিজের 100% বেস্ট দিয়ে দেব, কোনো অজুহাত থাকবে না। মানুষ জানে যে আমি কিরকম ভাবে পড়াই, কিরকম এফোর্টসে পড়াই। আমি সবাইকে বলি যে আমার কাছে ভালো টিচার বলতে সেই না যে ভালো জানে, আমার কাছে ভালো টিচার বলতে সেই যে কম জানে বাট ওর এফোর্টসটা সুপ্রিম থাকে। এফোর্ট শুড বি সুপ্রিম, ওকে আমি ভালো টিচার বলবো, যে স্টুডেন্টের জন্য এফোর্ট দিতে জানে। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেস লেকচার। সো ভালো থাকবা, এন্ড আমরা আবার নেক্সট যে লেকচারগুলো আছে ওটা আমরা হিন্দিতে কন্টিনিউ করবো, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ।